আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া সপ্তাহের আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সিরিয়ার ইদলিব প্রদেশের আবু আল দুহুর সামরিক বিমানবন্দরে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে শুধু সামরিক অবকাঠামোয় আঘাত হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে এই হামলার মাধ্যমে সিরিয়ার নতুন নেতৃত্ব এবং তাদের ঘনিষ্ঠ মিত্র তুরস্ককে স্পষ্ট বার্তা দিয়েছে ইসরায়েল। হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর সিরিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া জানায়। মার্কিন সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক হামলাটিকে অপ্রয়োজনীয় উত্তেজনা বলে মন্তব্য করে ইসরায়েল, সিরিয়া ও তুরস্কের মধ্যে সংঘাত এড়াতে সমন্বয় ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেন। দামেস্ক একে অন্যায় সামরিক আগ্রাসন হিসেবে অভিহিত করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, আলেপ্পোর কাছে একটি বিমান ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের মাধ্যমে সিরিয়া পূর্ব নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার সীমা লঙ্ঘনের পথে যাচ্ছিল। ইসরায়েলের ভাষ্য, সিরিয়ার সামরিক সক্ষমতার পুনর্গঠন তাদের জন্য একটি রেড লাইন। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ার বিমান প্রতিরক্ষা, রাডার, ক্ষেপণাস্ত্র ও অস্ত্র ভাণ্ডার সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, প্রথম 48 ঘণ্টাতেই সিরিয়ার 70-80% কৌশলগত সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছিল। বিশ্লেষকদের মতে তুরস্কের সামরিক সহায়তায় সিরিয়ার একটি শক্তিশালী ও সংগঠিত সেনাবাহিনী গড়ে উঠলে ইসরায়েলের সামরিক স্বাধীনতা সীমিত হতে পারে। একই সঙ্গে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির পর আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়েও উদ্বিগ্ন ইসরায়েল। জাতিসংঘের বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রতিষ্ঠানটিকে পুরোপুরি দুর্বল বা বিলুপ্ত করার প্রচারে রূপ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। 2024 সালের মে মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে তৎকালীন ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ নিয়ে ভোটের আগে জাতিসংঘ সনদের একটি প্রতিলিপি ছোট বৈদ্যুতিক শ্রেডারে কেটে প্রতীকী প্রতিবাদ করেছিলেন। পরে 143-9 ভোটে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ বিবেচনার প্রস্তাব পাশ হয়। এরপর এরদান সহ ইসরায়েলি মহলের একটি অংশ যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে সরে আসার জন্য চাপ দেওয়ার উদ্যোগ নেয়। ইসরায়েলি সংবাদপত্র হারেজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডানপন্থী থিঙ্ক ট্যাঙ্ক মিসগাভ ইনস্টিটিউট এ লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের একটি বড় লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে। মিসগাভের বর্তমান প্রধান মেইর বেন শাবাত, যিনি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান। প্রতিষ্ঠানটির জন্য প্রস্তুত করা প্রতিবেদনের সহলেখক ছিলেন এরদান। প্রতিবেদনের শিরোনাম ফ্রম ইউএন ব্যুরোক্রেসি টু আমেরিকান গ্লোবাল লিডারশিপ, যেখানে জাতিসংঘকে আমেরিকার স্বার্থবিরোধী, অতিরিক্ত আমলাতান্ত্রিক এবং চীন সহ প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর পক্ষে কার্যকর একটি প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বিশেষভাবে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের দ্বৈত মানদণ্ড ও বিভিন্ন সংস্থার সমালোচনার কথা বলা হয়েছে। একই সঙ্গে আনরুয়াকেও কঠোরভাবে আক্রমণ করা হয়েছে এবং সংস্থাটিকে সংঘাত দীর্ঘায়নের জন্য দায়ী করা হয়েছে। ইসরায়েল 2024 সালে আনরুয়ার কার্যক্রম নিষিদ্ধের আইন পাশ করে। পরবর্তীতে জাতিসংঘের তদন্তে ইসরায়েলের কিছু অভিযোগের ভিত্তিতে কয়েকজন কর্মীকে বরখাস্ত করা হলেও সংস্থাটির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সমানভাবে প্রমাণিত হয়নি। ফলে জাতিসংঘ বিরোধী এই প্রচেষ্টা মধ্যপ্রাচ্যের সংঘাতের পাশাপাশি আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও নতুন বিতর্ক তৈরি করেছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনী বা ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স ISF এর জন্য $206 মিলিয়ন বেশি অর্থ দেওয়ার কথা কংগ্রেসকে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এটি গাজা পুনর্গঠন ও শান্তিরক্ষা পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রথম বড় ধরনের সরাসরি অর্থায়ন। 30 জুলাইয়ের দুটি নোটিশে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ISF এর সরঞ্জাম, অবকাঠামো, যানবাহন ও পরিচালন ব্যয়ের জন্য $200 মিলিয়ন দেয়া হবে। পাশাপাশি প্রায় $6.3 মিলিয়ন ব্যয়ে নেপালের জন্য বরাদ্দ করা 9টি সাঁজোয়া যান পুনঃব্যবহার করে শান্তিরক্ষা বাহিনীকে দেয়া হবে। প্রাথমিকভাবে আলবেনিয়া ও কসোভো এসব যান পাবে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে গেলে ISF নিরাপত্তা নিশ্চিত করবে, হামাসের নিরস্ত্রীকরণে সহায়তা করবে, মানবিক ত্রাণ ও পুনর্গঠন সামগ্রী সরবরাহ নিরাপদ করবে এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেবে। তবে বাহিনীতে কোন কোন দেশ অংশ নেবে তা এখনও চূড়ান্ত হয়নি। ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান,
কসোভো ও আলবেনিয়া এখন পর্যন্ত সেনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মিশর ও জর্ডান ফিলিস্তিনি পুলিশ প্রশিক্ষণে সহায়তার কথা জানিয়েছে, তবে শান্তি পরিকল্পনা কার্যত অচল অবস্থায় রয়েছে। হামাস বলছে ইসরায়েলকে আগে হামলা বন্ধ ও সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহারে রাজি নন। ট্রাম্পের দূত জ্যারেড কুশনার সম্প্রতি হামাস ও ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠক করলেও বড় কোনো অগ্রগতি হয়নি। এদিকে গাজার পুনর্গঠনের জন্য সদস্য দেশগুলো $17 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এর সামান্য অংশই এখন পর্যন্ত পাওয়া গেছে। মার্কিন অর্থায়নকে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়তার গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে। তবে গাজায় শান্তিরক্ষা বাহিনী কবে মোতায়েন হবে এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির পূর্ণ পুনর্গঠন কবে শুরু হবে তা এখনও অনিশ্চিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরানের অর্থনীতিকে লক্ষ্য করে সবচেয়ে চূর্ণকারী অর্থনৈতিক অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বা কোনো ধরনের আর্থিক সহযোগিতা করা দেশগুলোকেও কঠোর অর্থনৈতিক শাস্তির হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প সতর্ক করে বলেন, কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থা ইরানকে সামান্যতম সহায়তাও দিলে সেই দেশকে ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। তবে কী ধরনের শাস্তি দেওয়া হবে তা তিনি নির্দিষ্ট করেননি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের ঘোষণাকে পুরনো ও ব্যর্থ নীতির ধারাবাহিকতা বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, ইকোনমিক ডি-ডে আসলে যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনৈতিক সংকট, অভূতপূর্ব ঋণ ও সুদের ব্যয় থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তার মতে ব্যর্থ নীতিতে জোর দিলে যুক্তরাষ্ট্র আরও পরাজয় ও ইরানিদের আরও বিরোধিতার মুখে পড়বে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, ইরানকে এমন অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখে ফেলা হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি। এদিকে যুদ্ধ প্রায় 6 মাসে গড়ালেও কূটনৈতিক সমাধানের স্পষ্ট পথ দেখা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র হামলা কিছুটা কমলেও ইরান হরমুজ প্রণালীতে কার্যত নৌ অবরোধ বজায় রেখেছে। প্রণালী পুনরায় খুলতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির আলোচনা ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। যদিও সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানের খবর পাওয়া গেছে, ট্রাম্প মঙ্গলবার দাবি করেন আলোচনা বন্ধ রয়েছে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীকে ভবিষ্যতে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে উল্লেখ করে উত্তেজনা আরও বাড়িয়ে দেন। নভেম্বরের মার্কিন নির্বাচন সামনে থাকায় যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও ক্রমেই বাড়ছে। গাজায় ত্রাণকর্মীদের উপর ইসরায়েলি বিমান হামলায় অস্ট্রেলীয় নাগরিক জমি ফ্রাঙ্ককম সহ 7 জন নিহত হওয়ার ঘটনায় ফৌজদারি তদন্ত না করার ইসরায়েলি সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে অস্ট্রেলিয়া। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বৃহস্পতিবার বলেন, ইসরায়েলের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্যানবেরায় ইসরায়েলি রাষ্ট্রদূত হিলেল নিউম্যানের সঙ্গে বৈঠকের পর ওং জানান, অস্ট্রেলিয়া তাকে তলব করেছে এবং ইসরায়েলি সরকারের কাছে নিজেদের অবস্থান সরাসরি তুলে ধরতে তেল আবিবে নিযুক্ত অস্ট্রেলীয় রাষ্ট্রদূতকেও নির্দেশ দেওয়া হয়েছে। ওং বলেন, এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়া যে ধরনের জবাবদিহি প্রত্যাশা করে তার থেকে অনেক দূরে। ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার জানায়, 2024 সালের 1 এপ্রিল গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণবাহী বহরে হামলার ঘটনায় ফৌজদারি তদন্ত শুরুর মতো যথেষ্ট ভিত্তি তারা খুঁজে পায়নি। ওই হামলায় 43 বছর বয়সী ফ্রাঙ্ককম সহ অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিকরা নিহত হন। ইসরায়েল আগে ঘটনাটিকে গুরুতর ভুল হিসেবে বর্ণনা করে 2 কর্মকর্তাকে বরখাস্ত করেছিল। তবে অস্ট্রেলিয়ার 2024 সালের সরকারি তদন্তে ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুতর ব্যর্থতা, যোগাযোগ ও সমন্বয় ঘাটতি এবং পরিস্থিতি সম্পর্কে দুর্বল সচেতনতার কথা উঠে আসে। তদন্তে বলা হয়, 3টি গাড়ি প্রায় 2 মিনিটের ব্যবধানে হামলার শিকার হয়। ওং বলেন, অস্ট্রেলিয়া এখন পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছে। ক্যানবেরা দীর্ঘদিন ধরে গাজায় বেসামরিক ও ত্রাণকর্মীদের সুরক্ষা এবং হামলার ঘটনায় স্বচ্ছ ও পূর্ণাঙ্গ জবাবদিহির দাবি জানিয়ে আসছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।